বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনাব তানজিম আহমেদ, খণ্ডকালীন সহকারী শিক্ষক, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, নবম ও দশম শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় নবম, রেওয়ামিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু পড়াশোনা বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজ আমি যে বিষয়ে আলোচনা করব, যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল। আসলে রেওয়ামিলের উপর আমি বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথম যেটা জানতে হবে তা হচ্ছে রেওয়ামিল কি। রেওয়ামিল কি অর্থাৎ কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের যেগুলো ডেবিট ও ক্রেডিট এ দুভাগে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বা ইংরেজিতে ট্রায়াল ব্যালেন্স বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমি কি লিখছি এখানে, যে কোনো নির্দিষ্ট তারিখে, অর্থাৎ রেওয়ামিল হতে হবে কোনো একটা নির্দিষ্ট তারিখের হতে হবে। আমি রেওয়ামিলটা কেন তৈরি করব, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। তোমরা যখন অঙ্ক করো তখন প্রশ্নতে অনেক সময় লেখা থাকে গাণিতিক শুদ্ধতা যাচাই করো, তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাও যে আসলে গাণিতিক শুদ্ধতা কি। তো এই অঙ্ক আমরা কখনোই করিনি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কনফিউজ হওয়ার কারণ নেই। রেওয়ামিল যা গাণিতিক শুদ্ধতা তাই, অর্থাৎ আমরা গাণিতিক শুদ্ধতা করো এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কি করব, রেওয়ামিল করব। দেখো আমি নিচের দিকে আরো 3টি পয়েন্ট লিখছি। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এটি হিসাব চক্রের পঞ্চম ধাপ, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে 10টি ধাপ আছে তার মধ্যে রেওয়ামিল হচ্ছে পঞ্চম ধাপ। এর আগের ধাপ খতিয়ান হচ্ছে চতুর্থ ধাপ, রেওয়ামিল পঞ্চম ধাপ। এটি আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় এটা হয়তো নৈবিত্তিক প্রশ্নে আসে। 2 নম্বর পয়েন্ট, এটা হিসাবের একটি ঐচ্ছিক ধাপ, হিসাবের কোনো অঙ্গ নয়, একটি তালিকা মাত্র। তাহলে কি হচ্ছে, এটা হিসাবের একটি ঐচ্ছিক ধাপ। আর ঐচ্ছিক বলতে আমরা কি বুঝি? ঐচ্ছিক বলতে ব্যবসায় প্রতিষ্ঠান এটা করতে পারে আবার নাও পারে, এটা তার একান্ত ঐচ্ছিক ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যারা শিক্ষক ছাত্র আছি আমাদের এটা শিখতে হবে, জানতে হবে, কেননা এটা আমাদের পরীক্ষায় আসে। এই অধ্যায় থেকে একটি অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, আমাদের দিতে হবে। এজন্য আমাদের রেওয়ামিল অধ্যায়টা আমাদের জানতে হবে। তারপর কি লাগছে, এটা হিসাবের একটি ঐচ্ছিক ধাপ, হিসাবের কোনো অঙ্গ নয়। আসলে এটা কি, হিসাবের কোনো অঙ্গ নয়। এটা আমি তো আগেই বলছি, এটা ব্যবসায় প্রতিষ্ঠানরা করতে পারে আবার নাও করতে পারে, কিন্তু আমাদের শিক্ষক ছাত্র যারা আছে তাদের এটা কি করতে হবে, আমাদের জানতে হবে। একটি তালিকা মাত্র, তা আমি আগেই সংজ্ঞায় বলে গেছি যে ডেবিট ক্রেডিট এই দুভাগে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 3 নম্বর পয়েন্ট। এর প্রধান উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো। অর্থাৎ যখন গাণিতিক শুদ্ধতা যাচাই করব তখন এখানে আমাদের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। সেখানে আমরা কি করব, রেওয়ামিল তৈরি করে দেব। অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করব। এখানে সংজ্ঞায় দেওয়া আছে যে গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যেই একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের জেরগুলি ডেবিট ক্রেডিট দুভাগে সাজিয়ে তালিকা প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামিল বলে। তাহলে আমরা কি গাণিতিক শুদ্ধতা যাচাই করে যখন চাইবো তখন আমরা কি করব, রেওয়ামিল তৈরি করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল এন্ট্রি রেওয়ামিলে আসে না,
কারণ যেসব এন্ট্রি আসে তার পরিমাণ অনেক বেশি থাকে, যে সকল এন্ট্রি আসে না তার পরিমাণ খুব কম থাকে। যে এন্ট্রিগুলো রেওয়া মিলে আসে না তা যদি আমি রেওয়া মিল করার আগে, অর্থাৎ রেওয়া মিল অঙ্ক করার আগে যদি জেনে যাই, তাহলে আমাদের জন্য অত্যন্ত কী হবে, অঙ্কটা করতে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখি কি কি এন্ট্রি আসে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তো এক সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপর আমি কি লিখছি দেখো, মজুত পণ্য অর্থাৎ বছরের শেষ তারিখ, মজুত পণ্য বছরের শেষ তারিখ অর্থাৎ 31/12/2019। এখানে সমাপনী মজুত পণ্য আর মজুত পণ্য যদি বছরের শেষ তারিখ তাহলে থাকে, তাহলে আমরা কী পাবো, এটা সমাপনী মজুত পণ্য। কিন্তু যদি মজুত পণ্য লেখে বছরের প্রথম তারিখ থাকে, প্রথম তারিখ 1/1/2019, তাহলে বাবা এটা প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ রেওয়া মিলে যাবে, কিন্তু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। নাম্বার 2, অবিকৃত পণ্যের মূল্য। অবিকৃত পণ্যের মূল্য এখানেও 31/12/2019, অর্থাৎ তার আগে আমি একটু তোমাদের জানাই দিই যে অবিকৃত পণ্যের মূল্য বলতে আমরা কি বুঝি। ধরো কোনো গোডাউনে যে পরিমাণ পণ্য রয়েছে এগুলো বিক্রি হয় নাই, অর্থাৎ বছরের শেষ পর্যন্ত, এটাই হচ্ছে অবিকৃত পণ্যের মূল্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য। এটার আরেকটা নাম হচ্ছে সমাপনী মজুত পণ্য। অর্থাৎ সমাপনী মজুত পণ্য আর অবিকৃত মজুত পণ্য একটাই নাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 3 নাম্বার, প্রারম্ভিক হাতে নগদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা মনোযোগ হই। প্রারম্ভিক হাতে নগদ, এখানে প্রারম্ভিক হাতে নগদ অর্থাৎ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, মানে রেওয়া মিলে যায় না। কিন্তু হাতে নগদ আছে 1/1/2019, এটাও প্রারম্ভিক হাতে নগদ, অর্থাৎ বছরের প্রথম তারিখ থাকলে এখানে আমরা কী ভাববো, যেটা প্রারম্ভিক হাতে নগদ। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো যে সমাপনী মজুত পণ্য আর প্রারম্ভিক হাতে নগদের মধ্যে তারিখের একটু পার্থক্য আছে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য আমরা কীভাবে চিনব, বছরের শেষ তারিখ, আর প্রারম্ভিক হাতে নগদ বছরের প্রথম তারিখ, এই পার্থক্য। আর যদি হাতে নগদ থাকে কিন্তু বছরের শেষ তারিখ থাকে, যেমন 31/12/2019, তাহলে ভাববা এটা সমাপনী হাতে নগদ অর্থাৎ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। কিন্তু প্রারম্ভিক হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত নয়, রেওয়া মিলে যাবে না। নাম্বার 4, প্রারম্ভিক ব্যাংক জমা। ব্যাংক জমা, তাহলে প্রারম্ভিক ব্যাংক জমার হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ এই দুইটা প্রায় এক, অর্থাৎ দেখো বছরের প্রথম তারিখ। কিন্তু যদি ব্যাংক জমা লেখা থাকে এবং সাথে 31/12/2019 থাকে, তাহলে ভাববা এটা কি, এটাও সমাপনী ব্যাংক জমা, তাহলে এটা রেওয়া মিলে যাবে। কিন্তু প্রারম্ভিক ব্যাংক জমা যদি বছরের প্রথম তারিখ
প্রথম তারিখ থাকে অথবা শুধু ব্যাংক জমা বছরের প্রথম তারিখ থাকে, তাহলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা জানলাম কোন কোন ঘটনা রেওয়া মিলে আসে না। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখন তোমরা বলতে পারো যে স্যার কিছুক্ষণ আগে বললেন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এখন আবার বলছেন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যায়, তার মানে কি? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস এখানে একটু মনোযোগ সহকারে শুনবো, তাহলে আসলে তোমাদের যেই ভিতরে মনের ভিতরে যে আসলে হতাশা আছে সেটা হয়তোবা কিছুটা হলেও দূর হবে। তো আমি কি বলি সেটা একটু মনোযোগ সহকারে শোনো এবং দেখো। নাম্বার 5, যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে, যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে কি হবে? যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু এই সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে যে হতাশা আছে আশা করি সেটা হতাশা দূর হয়ে গেছে। যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত নয়, কিন্তু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি রেওয়া মিল কীভাবে করতে হয় তার একটি নমুনা ছক দেখাবো। দেখো নমুনা ছকটা প্রথম হচ্ছে কর্মিক নং, এরপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো কর্মিক নং এবং বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দিয়ে আমরা কি বুঝেছি সেটা আমরা একটু সংক্ষিপ্তে আলোচনা করব। যেমন কর্মিক নং, যদি হিসাবের কোনো কোড নং থাকে তাহলে কোড নং দেব, আর যদি না থাকে তাহলে ধারাবাহিকভাবে কর্মিক নং বসাতে হবে, যেমন 1 2 3 4 5 6 এভাবে যে করা এন্ট্রি থাকবে সেই করা। বিবরণ, এটার আরেকটা নাম আমরা কি লিখি? হিসাবের শিরোনাম। খতিয়ান থেকে যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত আনা হয় সেগুলো শিরোনাম বসাতে হবে, যেমন মূলধন, আসবাবপত্র, বেতন ইত্যাদি। এরপর খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান যে পৃষ্ঠা হতে হিসাবের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তর করা হয় এই ঘরে সেই পৃষ্ঠা নং লিখতে হয়, ফলে ভুল ত্রুটি হলে খুব সহজেই উদ্ঘাটন করা যায়। এরপরের ঘরটা হচ্ছে ডেবিট টাকা। খতিয়ানের বিভিন্ন হিসাবের ডেবিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়। এরপর 5 নম্বর ঘর ক্রেডিট টাকা। খতিয়ানের বিভিন্ন হিসাবের ক্রেডিট উদ্বৃত্তগুলোর টাকার পরিমাণ এ ঘরে লিখতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের রেওয়া মিলের নমুনা ছক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা জাবেদার, আমরা সাধারণত এটা জাবেদার খালতো ভাইও বলতে পারি, কারণ জাবেদার যে 5টি ঘর রেওয়া মিলেরও 5টি ঘর, শুধু পার্থক্য হচ্ছে জাবেদার প্রথম থাকে তারিখের ঘর আর রেওয়া মিলের প্রথম থাকে কর্মিক নং। বাকি যে ঘরগুলো আছে জাবেদার মতোই সেম, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেমন জাবেদায় তারিখ থাকে, সাল থাকে, তারিখ থাকে, আর বিবরণ ঘরে সাধারণত জাবেদা আমরা কি লিখি? যেমন এটা জাবেদা তৈরি করি, যেমন ক্রয় হিসাব ডেবিট, যেমন নগদে পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা জাবেদা কী হয়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো তারপর ক্রয় হিসাব ডেবিট টাকা ডেবিট ঘরে লিখি, আর নগদান হিসাব ক্রেডিট ক্রেডিট ঘরে টাকা লিখি, তারপর একটা ব্যাখ্যা লিখি। কিন্তু রেওয়া মিলে কর্মিক নং দিয়ে আমরা এই জায়গায় বিবরণ ঘরে অর্থাৎ মূলধন, বেতন, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব এবং সারিবদ্ধ সিরিয়ালে কর্মিক নং সুদা লিখে যাই। তো আমি তোমাদের অঙ্ক করার সময় বাকিটা দেখায় দেব। এখন আমি তোমাদের
এখন আমি তোমাদের রেওয়ামিল করার নিয়মটা দেখায় দিই। যদি এই নিয়মটা তোমরা অবশ্যই সূত্রটা ব্যবহার করে রেওয়ামিল করো তাহলে হয়তোবা অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি দেখি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেওয়ামিল করার নিয়ম লেখা আছে। তো রেওয়ামিল সবসময় রেওয়ামিল সবসময়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি লেখা আছে? রেওয়ামিল করার নিয়ম, অর্থাৎ রেওয়ামিল সবসময় সবসময় সব ডেবিট আদম ক্রেডিট। তাহলে এখানে কি লিখছি? সব ডেবিট আর আদম ক্রেডিট। এখন এই সব একটা ব্যাখ্যা আছে, দন্তার সাথে সম্পদ আর বতে ব্যয়। তাহলে দন্ত দিয়ে আমরা কি পেলাম? সম্পদ ব্যয় ডেবিট, আবার আদম সরাতে আয় দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। অথবা মূলধন। আয় দায় মালিকানা সত্ত্ব মূলধন, এই হচ্ছে আদমের ব্যাখ্যা। সরাতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব অবলিক মূলধন। এই সূত্রের সাহায্য দিয়ে যদি আমরা রেওয়ামিল প্রস্তুত করি তাহলে আমাদের কি হবে? অর্থাৎ রেওয়ামিলটা অনেক সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু ব্যতিক্রম এন্ট্রি থাকে, যেমন ধরো উত্তোলন। উত্তোলন সব সময় ডেবিট হয়, কিন্তু উত্তোলনের সুদ ক্রেডিট হয়। এরপর দ্বিতীয়টা দেখো, অর্থাৎ সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়। তো যেমন ধরো একটি উদাহরণ দিয়ে দেই, যেমন সাধারণ সঞ্চিতি। অনাদায়ী সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সকল প্রকার সঞ্চিতি কি হয়? ক্রেডিট হয়। যেমন সাধারণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেমন আরও আছে। এরপর শুধুমাত্র একটা মাত্র কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাওনা বাট্টা সঞ্চিতি। পাওনা বাট্টা সঞ্চিতি ডেবিট হবে। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যত প্রকার সঞ্চিতি আছে সব প্রকার সঞ্চিতি কি হয়? ক্রেডিট হয়, কিন্তু শুধুমাত্র পাওনা বাট্টা সঞ্চিতি ডেবিট হবে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, রেওয়ামিল সম্পর্কে বেসিক যে ধারণাটা, আশা করি এই সূত্রগুলো এবং এই রুলসগুলো যদি তোমরা পড়ো, আমার মনে হয় রেওয়ামিলের অধিকাংশ যে বেসিক যে নিয়ম বা বেসিক যে ধারণাটা, সেটা তোমাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটি রেওয়ামিল অঙ্ক করে দেখাবো। 8 থেকে 10টা এন্ট্রি দিয়ে একটি রেওয়ামিল তৈরি করব। সেই রেওয়ামিল তৈরি অঙ্কটা অর্থাৎ পুরোটা হয়তোবা ওই 10টা এন্ট্রির মাধ্যমে আমি তোমাদের সূত্র ধরে যখন বোঝাবো, হয়তোবা তোমরা যদি একটু ভালোভাবে দেখো, তাহলে হয়তোবা তোমরা কিছুটা রেওয়ামিল সম্পর্কে তোমাদের যে মূল যে ধারণাটা হয়ে যাবে। যেমন দেখো, এই হচ্ছে রেওয়ামিল। প্রথম প্রতিষ্ঠানের নাম, এরপর এর রেওয়ামিল 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের। এরপর আমি তোমাদের আগে নমুনা ছকে দেখাইছি কর্মিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেমন প্রথম লিখছি আমি 1 নংয়ে মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব কেন ক্রেডিট করছি আমি সূত্রটা দেখি। যেমন আদমের মধ্যে অর্থাৎ মূলধন, মূলধন কি অর্থাৎ আয় দায় মালিকানা সত্ত্বে মূলধন কি ক্রেডিট, আদম, তাই জন্য মূলধন হিসাব কি ক্রেডিট। এরপর আছে ক্রয় হিসাব। ক্রয় কি? ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, খরচ হিসাব ক্রয়। তো ক্রয়, তো খরচ কি? ব্যয় কি আছে? যেমন সব, অর্থাৎ সম্পদ ব্যয় ডেবিট। তো ক্রয় যদি ব্যয় হয়, তাই ব্যয় আমরা কি করব? ডেবিট। এই যে ডেবিট পাশে 80,000 টাকা। এখানে যে টাকার পরিমাণ, এটা আমি একটা নির্ধারিত আমার মনের থেকে লিখছি, কিন্তু তোমরা যখন প্রশ্নে আসবে, প্রশ্নে যে টাকার পরিমাণ যেটা থাকবে সেটাই তোমরা লিখবা। বিক্রয়, বিক্রয় হিসাব কি? একটি আয় হিসাব। আয় কোথায় আছে? দেখো, আয় হচ্ছে আদম অর্থাৎ দায় হিসাব ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্বে মূলধন, অর্থাৎ দায় কোথায় আছে? আদমের মধ্যে, অর্থাৎ আদম কি ক্রেডিট। অর্থাৎ একইভাবে বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব। দেনাদার কি? সম্পদ, অর্থাৎ বিজ্ঞাপন ডেবিট, দেনাদার সম্পদ ডেবিট। আসবাবপত্র কি? সম্পদ ডেবিট। উপভাড়া, উপভাড়া কি? আয় হিসাব, এজন্য এটা কি ক্রেডিট হিসাব করা হয়েছে। এই যে আয় হিসাব অর্থাৎ উপভাড়া, আদমের ভিত্তিতে আয় হিসাব, আয় কি? ক্রেডিট। এরপর যন্ত্রপাতি, যন্ত্রপাতি কি? সম্পদ, সম্পদ ডেবিট। পাওনাদার, পাওনাদার কি? একটা দায়বদ্ধ, দায় হিসাব। পাওনাদার কি? একটা দায় হিসাব। যেমন ধর আমার থেকে করিম, রহিম আমার থেকে টাকা পাবে, অর্থাৎ আমি কি তার কাছে একটা দায়বদ্ধ, এজন্য দায় হিসাব কি? ক্রেডিট করা হয়েছে। তো এজন্য দায় অর্থাৎ পাওনাদার, পাওনাদার কি? ক্রেডিট 70,000 টাকা। এরপর দেখো বেতন, বেতন 20,000 টাকা। বেতন কি? একটি ব্যয় হিসাব, মানে খরচ হিসাব। তো আমরা এরপর কি করব? টোটাল যেই অর্থাৎ টোটাল 1,40,000, 1 লক্ষ অর্থাৎ ক্রেডিট পাশে টাকা আগে যোগ দেব। যেমন 1,40,000, 1,40,000, 20,000, 1,60,000, এরপর 70,000, আচ্ছা 2,30,000, 2,30,000 টাকা। এরপর দেখা যাচ্ছে যে ডেবিট পাশে টাকা 80,000, 15,000 টাকা, 30,000 টাকা, 50,000, টোটাল যোগ দিয়ে আমরা 35,000 টাকা, 20,000 টাকা টোটাল যোগ দিয়ে 2,30,000। দুই পাশের টাকা যখন সমান হয়ে যাবে, আমরা কি করব? ক্লোজিং একটা দাগ দিয়ে দেবো, অর্থাৎ এখানেই রেওয়ামিল সমাপ্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের রেওয়ামিল কিভাবে করতে হয়, সেটা আমি তোমাদের একটি অঙ্ক করে আমি তোমাদের দেখাই দিলাম। তো আশা করি তোমাদের এখন রেওয়ামিলের কোনো সমস্যা থাকবে না। যদি আমাদের এই অধ্যায়গুলো একটু ভালোভাবে দেখো, তাহলে আশা করি যে তোমাদের রেওয়ামিলের যে মূল নিয়মটা, অর্থাৎ যেই রেওয়ামিলের যেই বেসিক ধারণা, বা সেটা আসলে তোমাদের একটা অনেকটাই আশা করি তোমাদের আইডিয়া হবে এই আমার এই অঙ্কটা দেখার পর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের রেওয়ামিলের যে মূল শিকড় আর কি, মূল নিয়ম, সেই নিয়মটা আমি তোমাদের সামনে উপস্থাপনা করলাম। তবে রেওয়ামিলে আরেকটু নিয়ম আছে আসলে, সেটা হচ্ছে যেমন রেওয়ামিলে অনেক সময় আমাদের দুই পাশের টাকা সমান হয় না, তখন সেটাকে আমরা বলি অনিশ্চিত হিসাব, অর্থাৎ ইংরেজিতে সাসপেন্স অ্যাকাউন্ট। অনিশ্চিত হিসাব বলতে আমরা কী বুঝি? সাধারণত রেওয়ামিলের দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকেই অনিশ্চিত হিসাব বলে। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে, যেমন ধরো রেওয়ামিলের ক্রেডিট পাশে 2,30,000 টাকা যোগফলে হয়েছে, কিন্তু ডেবিট দিকে যোগফলে 2 লক্ষ টাকা হয়েছে, তাহলে পার্থক্য কত? 30,000 টাকা। 30,000 টাকা আমরা কি ডেবিট অনিশ্চিত হিসাব লিখে এই জায়গায় 30,000 টাকা লিখে দেবো, পরে 2,30,000 টাকা হবে। অন্যভাবে আমি বুঝতে পারি যে রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয়, তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হবে। অন্যদিকে ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফল অপেক্ষা
বেশি হয় তাহলে ডিবির দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হবে। এই হচ্ছে তোমাদের অর্থাৎ রেওয়ামিলের সর্বশেষ যেই অনেক সময় অঙ্কের গড়মিল থাকে বা অনিশ্চিত হিসাব হয় বা অনিশ্চিত হিসাব আমাদের করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসা থেকে বের হবে এবং বাসায় থেকে না বের হয়ে পারলে বের হবে না, বাসায় অবস্থান করবে এবং বাবা মার কথা শুনবে। আর সকল ছাত্রদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল যে আমাদের এই পালংতুলা আশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ সকল যার যার যে সাবজেক্ট ইউটিউব চ্যানেলে অর্থাৎ ক্লাসগুলো দিতেছে, তোমরা আশা করি এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে কিছুটা হলে তোমরা উপকৃত হবে। আর আমি ধন্যবাদ জানাই আমার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এমরান হোসেন মিয়া স্যারকে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।